আজকের অনলাইন ক্লাসে আমার সমাজবিজ্ঞানের সকল ছাত্রছাত্রী, নবাগত ছাত্রছাত্রী এবং যারা আমাকে সামনে থেকে দেখতে পাচ্ছ, আমি দেখতে পাচ্ছি না, তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো সমাজবিজ্ঞান বিষয়ে। সমাজবিজ্ঞান প্রথম অধ্যায়। সমাজবিজ্ঞান কি, এই অধ্যায় শেষে তোমরা জানতে পারবে সমাজবিজ্ঞান কাকে বলে, সমাজবিজ্ঞান শব্দের উৎপত্তিটা কোত্থেকে এসেছে, কে নিয়ে এসেছেন এবং সমাজবিজ্ঞানের জনক সম্পর্কে একটু ধারণা দেব আমি। আরও জানবে তোমরা সমাজবিজ্ঞানের প্রকৃতি সম্পর্কে। তাহলে চলো এবার আমরা সমাজবিজ্ঞান সম্পর্কে কিছু জেনে নিই। এই সমাজবিজ্ঞান সম্পর্কে জানার আগে আমার পরিচয়টুকু তোমাদেরকে দিতে চাচ্ছি। আমি মোসাম্মদ তাহমিনা আক্তার, প্রভাষক সমাজবিজ্ঞান বিভাগ, দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর। সমাজ বিজ্ঞান, এখানে কিন্তু তোমরা লক্ষ্য করবে এখানে দুইটা শব্দ, একটি হচ্ছে সমাজ আর একটি হচ্ছে বিজ্ঞান। আমরা সমাজ বিজ্ঞান জানার আগে প্রথমেই জানব সমাজ কি। আমরা সবাই জানি বা আমরা বসবাস করি কোথায়? সমাজে। কারণ মানুষ সঙ্গবদ্ধ হয়ে বসবাস করতে পছন্দ করে, আর একাকী বা বিচ্ছিন্নভাবে কোনো মানুষই বেঁচে থাকতে পারে না। সমাজ মানুষকে সামাজিকতার শিক্ষা দেয়, সামাজিকীকরণের শিক্ষা দেয়, সমাজই মানুষকে লালন পালন করে। আর এত কিছুর মধ্যে আমাদের যেহেতু বেঁচে থাকতে হবে, সমাজে একে অপরের সাহায্য সহযোগিতার মাধ্যমেই তো বেঁচে থাকতে হয়। একা তো কোনো কাজ করা যায় না। যেমন আমি টিচার, আমি তো পারবো না ধান উৎপাদন করতে, আমি তো মাছ ধরতে পারবো না, আমি তো গিয়ে কামারের কাজ করতে পারবো না। তাই সমাজে অনেক মানুষ বাস করবে, অনেক মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে হয়। আর এই সম্পর্ক তৈরি করতে গিয়েই আমাদের কি হয়, এই সমাজ নামক একটি সংগঠনের দেখা আমরা পাই, মানে সমাজকে আমরা তৈরি করি। আর এই সমাজের সদস্য আমরা সবাই। তাহলে আমরা কি বলবো, সমাজটা কি, সমাজটা কাকে বলে? যখন বহু লোক একত্রিত হয়ে একটি বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধ হয়ে বসবাস করে, তখন তাকে আমরা বলবো সমাজ। এই সংজ্ঞা থেকে আমরা কি কি দেখতে পাচ্ছি? বহু লোক থাকবে, একাধিক লোক থাকবে, আবার থাকবে একটি বিশেষ উদ্দেশ্য, এবং মানুষগুলো কিভাবে বাস করবে? সংঘবদ্ধ হয়ে। তখনই তাকে আমরা কি বলবো? সমাজ। আর হচ্ছে এই বিজ্ঞান। বিজ্ঞান অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান। বিজ্ঞান বলতে কোনো একটি বিষয় সম্পর্কে সুনিয়ন্ত্রিত চিন্তা, অভিজ্ঞতা ও গবেষণা প্রসূত জ্ঞান ভাণ্ডারকে বোঝায়। একটি বিষয় লাগবে, সেই বিষয় সম্পর্কে আবার সুনিয়ন্ত্রিত চিন্তা করতে হবে, এলোমেলো চিন্তা করলে হবে না। আবার সেই চিন্তাটাকে অভিজ্ঞতার আলোকে বিচার বিশ্লেষণ করতে হবে, তারপর গবেষণা করে একটা রেজাল্ট বের হবে, সেটাই হবে হচ্ছে বিজ্ঞান। আর এই সমাজ বিজ্ঞানকে আমরা একত্রিতভাবে কি বলবো? সমাজ বিজ্ঞান। সমাজ বিজ্ঞান এমন একটি বিজ্ঞান যা বিভিন্ন সামাজিক গোষ্ঠী, প্রতিষ্ঠান, ক্রিয়া এবং বিভিন্ন সামাজিক সম্পর্কে বিজ্ঞান ভিত্তিক ধারাবাহিকভাবে বিশ্লেষণ, পর্যালোচনা ও গবেষণা করে। আমি কি বোঝাতে পারলাম? একটি বিজ্ঞান যা কি করবে, বিভিন্ন সামাজিক গোষ্ঠী, তার সাথেও থাকবে আবার কি বিভিন্ন প্রতিষ্ঠান। যেমন আমাদের সমাজে বাস করতে গেলে অনেক প্রতিষ্ঠান থাকে না? ধর্মীয় প্রতিষ্ঠান, অর্থনৈতিক প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান, এসব প্রতিষ্ঠান এবং এর সাথে জড়িত যত মানুষ আছে তাদের সাথে সম্পর্ক, এই যে তাদের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে থাকি, এটা এই সমস্ত কিছুরই কী হবে, আবার বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ করতে হবে। বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণের পর পর্যালোচনা আছে, পর্যালোচনার পর আবার কি করব, আমরা গবেষণা করব। এটাই হচ্ছে সমাজবিজ্ঞান। সহজ কথায় আমরা বলতে পারি যে বিজ্ঞান সমাজের উৎপত্তি, বিকাশ, বিভিন্ন প্রতিষ্ঠান, ধর্ম,
মূল্যবোধ, স্তরবিন্যাস, সামাজিক গতিশীলতা, মোট কথা সমাজের যাবতীয় বিষয় নিয়ে যে বিজ্ঞানসম্মত বা বৈজ্ঞানিক উপায়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে সেটাই হচ্ছে সমাজ বিজ্ঞান। আর এই সমাজ বিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সোসিওলজি। সোসিওলজি, এই সোসিওলজি শব্দটি আবার দুটি শব্দ থেকে এসেছে। একটি হচ্ছে ল্যাটিন শব্দ সোসিয়াস, আর অন্যটি হচ্ছে লোগোজ। এবং লোগো, এই সোসিয়াস শব্দের অর্থ হচ্ছে সঙ্গী, শব্দগত অর্থে সঙ্গী, আর লোগোস অর্থ হচ্ছে জ্ঞান। এই সঙ্গী শব্দটিকে আবার পরোক্ষভাবে বিশ্লেষণ করলে আমরা পাই হচ্ছে সমাজ। এই সঙ্গীকেই আমরা সমাজ পাই, সমাজ। তাহলে শব্দগত অর্থে এই সোসিওলজি অর্থ হচ্ছে সমাজ সম্পর্কিত জ্ঞান। সোসিওলজি হচ্ছে সমাজ সম্পর্কিত জ্ঞান। এখন এই সোসিওলজি শব্দটি কোত্থেকে আসলো, কে নিয়ে আসলো, আমরা কি জানি? না, এখন আমরা জানব। এই সোসিওলজি শব্দটি 1839 খ্রিস্টাব্দে একজন ফরাসি সমাজবিজ্ঞানী, নাম তার অগাস্ট কোত, প্রথমে তার গ্রন্থে ব্যবহার করেন। কি বলেছি আমি? একজন ফরাসি সমাজবিজ্ঞানী, তার নাম হচ্ছে অগাস্ট কোত, যিনি 1839 খ্রিস্টাব্দে তার গ্রন্থ কোর্স ডি ফিলোসফিক পজিটিভ, এটি একটি ফরাসি গ্রন্থ। এই গ্রন্থের ইংরেজি অনুবাদ হচ্ছে পজিটিভ ফিলোসফি। এই পজিটিভ ফিলোসফিটি 6টি খণ্ডে বিভক্ত, যার চতুর্থ খণ্ডে তিনি এই সোসিওলজি শব্দটি প্রথম ব্যবহার করেন। অগাস্ট কোত। অগাস্ট কোত, এটা কিন্তু আগস্ট মাসের সাথে অগাস্টের খুব মিল আছে, তাই না? তোমরা কিন্তু মনে রাখতে পারবে আগস্ট মাসের সাথে, কিন্তু আগস্ট বলা যাবে না, আবার বলতে হবে অগাস্ট কোত। এই বানানটা তোমরা লক্ষ্য করবে, ইংরেজিতেও আমি লিখে দিচ্ছি। ইংরেজিতে হচ্ছে এই অগাস্ট
এই ইকোলি পলিটেকনিকে তিনি জ্যামিতি, ত্রিকোণমিতি, পদার্থবিদ্যা ও জার্মান ভাষায় প্রভূত জ্ঞান অর্জন করেন। আবার এই অগাস্ট কোত 1857 খ্রিস্টাব্দে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এই যে সমাজবিজ্ঞানের উনি কেন জনক সমাজবিজ্ঞানে আমরা তাহলে বলবো, কারণ তিনি এই সোসিওলজি শব্দটি তিনি তার গ্রন্থে পজিটিভ ফিলোসফি গ্রন্থে প্রথম ব্যবহার করেছিলেন। তিনি সমাজে একটি বিজ্ঞান সৃষ্টির প্রয়োজন বোধ করে তাকে একটি বৈজ্ঞানিক মর্যাদা দিতে চেয়েছিলেন, আর সেজন্য তার নামকরণ করেছিলেন প্রথমে তিনি সোশ্যাল ফিজিক্স। দেখা যাচ্ছে সোশ্যাল ফিজিক্স। এই সোশ্যাল ফিজিক্স কিন্তু তিনি যখন জানতে পারলেন যে একজন বেলজীয় গণিতজ্ঞ এই সোশ্যাল ফিজিক্স শব্দটি সামাজিক বিষয়বস্তুর জন্য তিনি নির্ধারণ করেছেন, তখনই এই অভিজ্ঞানটি তিনি পরিত্যাগ করে তার স্থলে তিনি লিখেছিলেন এই সোসিওলজি শব্দটি। তিনি যেহেতু প্রথমে এই সোসিওলজি শব্দটি তার গ্রন্থে ব্যবহার করেছেন, সেজন্যই তাকে আমরা সমাজবিজ্ঞানের জনক বলি। এই সোসিওলজি শব্দটি অগাস্ট কোট ব্যবহার করার পরেও আরও অনেক সমাজবিজ্ঞানী যারা আছেন, যেমন জন স্টুয়ার্ট মিল, তিনি এই নবাগত সমাজবিজ্ঞানকে বা নবাগত বিজ্ঞানকে নামকরণ করতে চেয়েছিলেন ইথোলজি। এছাড়াও আরও একজন ইংরেজ দার্শনিক ও সমাজবিজ্ঞানী হারবার্ট স্পেন্সার তার প্রিন্সিপালস অফ সোসিওলজি গ্রন্থে তিনি 1876 খ্রিস্টাব্দে তিনি প্রথম সমাজবিজ্ঞান শব্দটি তার প্রথম এই প্রিন্সিপালস অফ সোসিওলজি গ্রন্থের প্রথম খণ্ডে ব্যবহার করেন। তিনি বলেছেন, হারবার্ট স্পেন্সার বলেছেন যে সমাজ হচ্ছে একটি দেহ বিশেষ, আর ব্যক্তি বিশেষ হচ্ছে এক একটি কোষ। দেহের মধ্যে যেমন কোষগুলোকে বিভিন্ন রকম দায়িত্ব পালন করতে হয়, বিভিন্ন কাজ করতে হয়, ঠিক তেমনি সমাজের জনসংখ্যার মধ্যেও প্রত্যেকটা ব্যক্তিকে বিভিন্ন রকম দায়িত্ব পালন করতে হয়। দেহের অন্য কোষগুলোর সাথে দেহের যদি যথার্থ সম্পর্ক বজায় না থাকে, তাহলে দেহ যেমন চলতে পারে না, ঠিক তেমনি এই সমাজের জনসংখ্যার মধ্যে প্রত্যেকটা ব্যক্তি যদি সামগ্রিকভাবে সামাজিক সম্পর্ক যথাযথ বজায় রাখতে না পারে, তাহলেও কোনো একজন ব্যক্তির পক্ষে তার দায়িত্ব সুচারুরূপে সম্পন্ন করা সম্ভব নয়। এটাকে বলেছেন হারবার্ট স্পেন্সার। এছাড়া সমাজবিজ্ঞানের উদ্ভব ও ক্রমবিকাশের ক্ষেত্রে আরও অবদান রেখেছেন কার্ল মার্কস, এমিল ডুরখেইম, ম্যাক্স ওয়েবার, যা তোমরা পরবর্তীতে জানতে পারবে। এখন আমরা বলবো সমাজবিজ্ঞানের প্রকৃতি সম্পর্কে, নেচার অফ সোসিওলজি। সমাজবিজ্ঞানটা কেমন সে সম্পর্কে আমরা জানব। সমাজবিজ্ঞান হচ্ছে সমাজের বিজ্ঞান। সমাজবিজ্ঞানকে আমরা সাধারণত সমাজের বিজ্ঞান বলি, কারণ সমস্ত আলোচনাই হয়, এই বিজ্ঞানের সব আলোচনাই হচ্ছে সমাজকেন্দ্রিক। যেমন সমাজ, সামাজিক দল, গোষ্ঠী, প্রতিষ্ঠান, সম্পর্ক, তারপর যাবতীয় সমস্যা ইত্যাদি, যেটা হচ্ছে সমাজবিজ্ঞান আলোচনার মূল বিষয়বস্তু। এতগুলো এই আলোচ্য বিষয়বস্তু নিয়েই সমাজবিজ্ঞান আলোচনা করে, বিধায় তাকে আমরা কি বলি, সমাজবিজ্ঞান হচ্ছে একটি সমাজের বিজ্ঞান। সমাজবিজ্ঞান বস্তুনিষ্ঠ বিজ্ঞান, সেটি কোনো কি নয়, মান নির্ধারক বিজ্ঞান নয়। সমাজবিজ্ঞান তার যাবতীয় বিষয় সম্পর্কে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য দেওয়ার চেষ্টা করে। কোনো আবেগতাড়িত কথা সমাজবিজ্ঞানে গ্রহণযোগ্য নয়, সেখানে কোনো পক্ষপাতিত্বমূলক মান নির্ধারণ করার জায়গা নেই। সমাজবিজ্ঞান হচ্ছে পরিশুদ্ধ বিজ্ঞান, ফলিত বিজ্ঞান নয়। সমাজবিজ্ঞান সাধারণত তত্ত্বগত দিক নিয়ে আলোচনা করে থাকে, এটা একটা তাত্ত্বিক বিজ্ঞান। আর যেমন পদার্থবিদ্যা, গণিত, সমাজবিজ্ঞান, শরীরবিদ্যা,
এদেরকে বলা হয় হচ্ছে পরিশুদ্ধ বিজ্ঞান, মানে তাত্ত্বিক বিজ্ঞান। সে সাথে চিকিৎসাবিদ্যা, প্রকৌশলবিদ্যা, হিসাব বিজ্ঞান, এগুলো হচ্ছে ফলিত বিজ্ঞান। সমাজবিজ্ঞান মূলত সমাজের পূর্ণাঙ্গ পাঠ। সামাজিক বিজ্ঞানই হচ্ছে একমাত্র বিজ্ঞান যেটি সমাজের সমস্ত বিষয় নিয়ে, যাবতীয় বিষয় নিয়ে পরিপূর্ণভাবে আলোচনা করে। যেমন অন্যান্য সমাজবিজ্ঞান আছে যেটা রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, এক একটি বিষয় নিয়ে। রাষ্ট্রবিজ্ঞান যেমন রাষ্ট্রের সাথে সম্পর্কিত যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করে, অর্থনীতি অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে। ঠিক তেমনি সমাজবিজ্ঞান সমাজের মধ্যে যত ঘটনা, সমাজের মধ্যে যত প্রতিষ্ঠান, আচার আচরণ, রীতিনীতি, সমস্ত কিছু নিয়ে আলোচনা করে। তাই সেখানে অর্থনৈতিক কার্যাদি আলোচনা করা হয়, রাষ্ট্রের কথাও আলোচনা করা হয়। সেজন্য সমাজবিজ্ঞান হচ্ছে সমাজের পূর্ণাঙ্গ পাঠ। সমাজবিজ্ঞান মূলত সমাজ কাঠামোর অধ্যয়ন। সমাজবিজ্ঞান সমাজ কাঠামো নিয়ে আলোচনা করে। সমাজ কাঠামোর মূল ভিত্তি হচ্ছে মানব সম্পর্ক। যেমন একটা সমাজে বাস করতে গেলে ব্যক্তি থাকে, ব্যক্তির সাথে গোষ্ঠী থাকবে, আর গোষ্ঠীর সাথে প্রতিষ্ঠান, এদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, এটা নিয়েও সমাজবিজ্ঞান আলোচনা করে। সমাজবিজ্ঞান মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান। সমাজবিজ্ঞান সবসময় মূল্যবোধ নিরপেক্ষভাবে আলোচনা করে। কারো সাথে কোনো পক্ষপাতিত্ব, কোনো রেজাল্ট সে দেয় না, কারণ পক্ষপাতের সুযোগ এখানে নেই। সমাজবিজ্ঞান কার্যকরণ সম্পর্কেরও বিজ্ঞান। কোনো সমাজে অনেক ঘটনায় প্রচলিত, সে প্রচলিত ঘটনার শুধু কারণই ব্যাখ্যা করে না, সেটার বর্ণনাই করে না, এটা কি পেছনে কি কারণ আছে, কি কি কারণে এটা ঘটতে পারে, এগুলো সমস্ত বিষয় নিয়েই আলোচনা করে। যেমন আমরা বলতে পারি মাদকাসক্ত, একটা মানুষ যদি মাদকাসক্ত হয় তাহলে সে মাদকাসক্তটা কি, যেমন কোনো দ্রব্য গ্রহণ করলে সে তার মানে বিকৃত হয়ে যাওয়া, তার স্বাভাবিক পরিস্থিতি হারিয়ে ফেলা। এটা শুধু সমাজবিজ্ঞান ব্যাখ্যা করে না, সে ব্যাখ্যা করে কেন, কি কারণে। সঙ্গদোষ হতে পারে পারিবারিক পরিস্থিতি হতে পারে, দারিদ্রতা, অনেক কারণেই তো একটা মানুষ মাদকাসক্ত হতে পারে। এটা নিয়েও বিচার বিশ্লেষণ করে। সমাজবিজ্ঞান সামাজিক স্থিতিশীলতা ও গতিশীলতার বিজ্ঞান। সমাজবিজ্ঞান একসাথে সামাজিক স্থিতিশীলতাও আলোচনা করে, আবার সামাজিক গতিশীলতা নিয়েও আলোচনা করে। আসলে সমাজ তো একটি অস্থিতিশীল পরিবেশ থেকে স্থিতিশীল পরিবেশের মধ্যে দিয়েই আসছে। সমাজটা আগে এত সুন্দর ছিল না। আর অগাস্ট কোট বলেছেন যে সমাজবিজ্ঞান একাধারে সামাজিক স্থিতিশীলতা, গতিশীলতার বিজ্ঞান। সামাজিক স্থিতিশীলতার মধ্যে আসলে কি কি বিষয় পড়ে তোমরা জানবে, যেমন পরিবার, ধর্ম, শিক্ষা, বিবাহ, এটি হচ্ছে স্থিতিশীল বিষয়। আবার গতিশীলতার মধ্যে, গতিশীলতা মূলত সমাজের একটি অবস্থান থেকে অন্য একটি অবস্থানে উত্তরণ বোঝায়। সেক্ষেত্রে সমস্ত ক্রিয়াশীল যে বিষয়গুলো, সেটি হচ্ছে মূলত গতিশীলতার বিষয়। যেমন সামাজিক পরিবর্তন, সামাজিক বিবর্তন, প্রগতি, সামাজিক স্তরবিন্যাস, এসব কিছু নিয়েও সমাজবিজ্ঞান আলোচনা করে। সামাজিক বৈজ্ঞানিক পদ্ধতির বিজ্ঞান। সমাজবিজ্ঞান আবার কি করে, কোনো ঘটনাকে বৈজ্ঞানিকভাবে বিচার বিশ্লেষণ করে। কোনো ঘটনাকে ব্যাখ্যা করতে গেলে সমাজবিজ্ঞান প্রথমে করতেছে তথ্য উপাত্ত সংগ্রহ করতেছে, তারপর সেটা বিচার বিশ্লেষণ করে একটা সাধারণীকরণ করে সিদ্ধান্তে আসছে যে এই কেন জনসংখ্যা, যেমন জনসংখ্যা বৃদ্ধি কেন হচ্ছে। আমাদের দেশের আবহাওয়ার জন্য তো জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, এমনি ছোট দেশ। তারপর এর পেছনে যত কারণ আছে সেটাকে আবার বিচার বিশ্লেষণ করে নমুনায়ন করা, সে সাথে তথ্যপাত্র সমস্ত সুশৃঙ্খলভাবে সাজানো, শেষে একটা তথ্যে আমরা পৌঁছি, সাধারণীকরণে পৌঁছি যে জনসংখ্যা বাংলাদেশের জন্য, দরিদ্র দেশের জন্য জনসংখ্যা বাড়ার অনেক কারণ থাকে। সামাজিক সমস্যার বিজ্ঞান। সমাজবিজ্ঞান আসলে সামাজিক সমস্যারও বিজ্ঞান, কারণ যত উন্নয়নশীল দেশ আছে সেখানে সামাজিক সমস্যা বেশি হচ্ছে। এটা প্রধান কারণই হচ্ছে অর্থনৈতিক কারণ। একটি দেশ যত দরিদ্র সেখানে অপরাধ প্রবণতা তত বেশি বৃদ্ধি পায়। আর অপরাধ প্রবণতার সাথে তো মানুষের নৈতিক অনেক কিছুই নির্ভর করে, নৈতিক চরিত্র নির্ভর করে। আর এই সমস্ত উন্নয়নশীল দেশে সামাজিক যাবতীয় সমস্যা, তার সমস্যার পেছনে সমাধান, সমস্ত কিছু নিয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। সমাজবিজ্ঞান সামাজিক পরিবর্তনের বিজ্ঞান। সমাজবিজ্ঞান মূলত সামাজিক পরিবর্তন নিয়েই বেশি বিশ্লেষণ করে, কারণ সমাজ আমরা দেখেছি যে সমাজ আগে কেমন ছিল, আদিম বর্বর অবস্থায়। তারপর সমাজ আস্তে আস্তে সেই আদিম দশা থেকে বর্বর দশা কেটে আমরা এখন সভ্য দশায় পৌঁছে গেছি। কিভাবে আমরা আদিম দশায় কি করতাম,
আদিমকালে আমরা পশু শিকার করে, ফলমূল সংগ্রহ করে, তারপর মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করতাম। জীবিকা বলতে আমরা খেয়ে পরে বাঁচতাম আর কি, কোনো তো থাকতো না, উদ্বৃত্ত থাকতো না। তাই তখনকার যুগে আমরা এত সুন্দর সুন্দর পোশাক পরিনি, এত সুন্দর অবকাঠামোর মধ্যে বাস করিনি, তারপর আমরা অন্য কোনো কিছু দেখিনি। এখন তো বিনোদনের জন্য তোমরা অনেক কিছু দেখতে পাচ্ছ, তখন কোনো কিছুই ছিল না, শুধুমাত্র মানুষ ছিল, জীবন ধারণের জন্য তারা বেঁচে থাকতো মাত্র। আর এখন সভ্য সমাজে তোমরা যত কিছু দেখতে পাচ্ছ, আগের যুগের মানুষ সেটা কখনোই দেখতে পারতো না। এই যে সমাজের যে পরিবর্তন হচ্ছে ধাপে ধাপে, একটি স্তর থেকে আরেকটি স্তরে যে পরিবর্তন হচ্ছে, সেটি নিয়েও সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। তাহলে তোমাদের সাথে আজকে এই পর্যন্তই, আবার অন্য সময় দেখা হবে। সুস্থ পরিবেশে যেন তোমাদের সাথে দেখা করে কথা বলতে পারি, ক্লাস নিতে পারি, তোমাদের জন্য শুভকামনা।